শিক্ষার্থীবৃন্দ একটু বোধহয় 2-1 মিনিট লেট হয়ে গেল না। মুক্তা খাতুন, তাসনিম রিবা, ইসমাইল হোসেন, সুদীপ্ত সরকার, তন্ময়, সুমাইয়া ইসলাম সবাই সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। হৃদয় কর্মকার, সিরাজুল ইসলাম, এই তোমরা ও আচ্ছা মেনশন দিচ্ছ অন্য কেনা, থ্যাংক ইউ। আফনিন, কানিজ, অনিকা, ফয়সাল খান, তোহা, ওয়ালাইকুম আসসালাম। তোহা কোথায় তুমি? উত্তম দত্ত, তেলোত্তমা পাল, হাফিজুর রহমান, নীতিশ সরকার, প্রান্ত মণ্ডল, সুরাইয়া আইনি, হাফিজুর রহমানের সুন্দর সুন্দর ছবি দেখি ফেসবুকে আপলোড করো। জুবাইদ আল মাহমুদ, ফেরদুস আরা, অনিকা তাবাসম অনকোনা, সামিউন, কারিমা খাতুন, সামিউন সিজান, সাইফুল ইসলাম, হুরাইরা, শাহরিয়ার ইসলাম, আল রুহিন, শেষন্তী, অমৃতা, তোমাকে অনেক দিন পর ক্লাসে দেখলাম। টুকটুকি রোজ, তানভীর কবির, তারপর তামরিন, তাহমিদুল ইসলাম। অমি, কী অবস্থা অমি? পরীক্ষা শেষ করলা তোমাদের কলেজের? হ্যাঁ, তোমরা তো কলেজে পরীক্ষা শেষ করে জয়েন করার কথা। তো ভাই এখানে আসি, তাহলে এখানে না থেকে তো আমার এখানে আসতে পারো ভাইয়া। নাজমুস সাকিব, কৃষ্ণা প্রামাণিক, প্রেম, কি চমৎকার নাম। আসাদুজ্জামান, আমার নামে নাম। নিলয় চৌধুরী, আশিকুজ্জামান, আশিক ঢাকায় আসো না তো? অনেকদিন পর দেখলাম আশিক তোমাকে। ফরিদুজ্জামান, জান্নাতুল ফেরদৌস, ফারিয়া রায়া, সাদিয়া সিদ্দিকা, সামিয়া সরকার, খুকু, সোরেয়া। আচ্ছা, অনেকগুলোই জয়েন করে ফেলতো মোটামুটি। আমরা ক্লাসটা শুরু করতে পারি তো মনে হয় 200 স্টুডেন্ট আর কখনো পার হলো না। ওকে, একটু সাউন্ডটা চেক করে নিব। হ্যাঁ, বয়া লাগানোর পর সাউন্ডের কি অবস্থা একটু তোমরা কমেন্ট করো আর আমি একটু দেখে নিই। ওকে, একটু সাউন্ডটা চেক করে নিব। হ্যাঁ, বয়া লাগানো। ওকে, তাহলে আমরা শুরু করছি। তোমাদের নোটিশটা তোমরা দেখছো নিশ্চয়। আমাদের বলতে গেলে সেকেন্ড পেপারের শেষ অধ্যায়। হয়তো বলবা এরপর তো আরেকটা অধ্যায় আছে। হ্যাঁ, এরপর আরেকটা অধ্যায় আছে, বাট সেই অধ্যায় তো একটা ক্লাস হলে আনা। ম্যাক্সিমাম প্রশ্নগুলো জ্ঞানমূলক, বেসিকের। এটাই হলো আমাদের শেষ অধ্যায় বলতে গেলে, তড়িৎ রসায়ন। ওকে, তড়িৎ রসায়ন দিয়ে আমরা শুরু করছি। তো অনলাইন ক্লাসে সম্ভবত বোর্ডটা হোয়াইট নিলে বেশি ভালো হয়, উজ্জ্বল বোঝা যায় আর কি। ওকে, তাহলে চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে তড়িৎ রসায়ন। এই তড়িৎ রসায়ন চ্যাপ্টারে আমরা দুইটা টপিকস নিয়ে আলোচনা করব, দুইটা কোষ নিয়ে আলোচনা করব। একটা হলো তড়িৎ বিশ্লেষ্য কোষ, একটা হলো তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষ, এই তড়িৎ রসায়নে আমরা মেনলি দুইটা টপিকস নিয়ে কথা বলবো। একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, আর একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। ওকে, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, আর একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। রাসায়নিক কোষ, যাকে আমরা ভোল্টার কোষও বলে থাকি বা গ্যালভানিক কোষও বলে থাকি, মানে আবিষ্কারকের নাম অনুসারে বিজ্ঞানী ভোল্টার এটা আবিষ্কার করেছেন, এই কারণে এই কোষটাকে আমরা ভোল্টার কোষও বলে থাকি। তাহলে কোষ তড়িৎ রসায়ন চ্যাপ্টারে আমরা দুইটা কোষ নিয়ে কথা বলবো। একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, আর একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। ওকে, তো এইবার একটু চলে আসো ভাই, এই দুইটা নিয়ে তো আমরা মেনলি কথা বলবো। তো এই চ্যাপ্টার শুরুতেই তোমরা দেখবা ছোট ছোট কিছু বিষয় আছে, যেটা বোধহয় তোমরা ফিজিক্সেও পড়ে এসছো, তাই না? একটু দেখো ভাইয়া, এই যে তড়িৎ পরিবাহী ও তড়িৎ অপরিবাহী বলতে আমরা কি বুঝি? যেসব পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করলে পদার্থটা বিদ্যুৎ চলাচল করতে পারে তারা পরিবাহী, আর যারা পারে না অপরিবাহী, তাই না? তো তড়িৎ পরিবাহী পদার্থ কিন্তু আবার মেনলি দুই প্রকার। একটা হচ্ছে ধাতব পরিবাহী, এই যে দেখো, একটা হলো ধাতব পরিবাহী, আর একটা হলো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ঠিক আছে, তড়িৎ পরিবাহী পদার্থ হচ্ছে দুই প্রকার, একটা হলো ধাতব পরিবাহী, আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ওকে, তাহলে মাথায় থাকে যেন তড়িৎ পরিবাহী পদার্থ হচ্ছে দুই প্রকার, একটা হলো ধাতব পরিবাহী, ধাতব
পরিবাহী, একটা হলো ধাতব পরিবাহী, এটার আরেকটা নাম আছে ইলেকট্রনীয় পরিবাহী, মানে ইলেকট্রনের মাধ্যমে এখানে বিদ্যুৎ পরিবহন হয়, ইলেকট্রনীয় পরিবাহীও বলা হয় এটাকে, ইলেকট্রনীয় পরিবাহী। ঠিক আছে, একটা হলো ধাতব পরিবাহী বা আরেকটা নাম হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী, আর একটা হলো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, আর একটা হলো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, পরিবাহী বা এটার নাম হচ্ছে ইলেকট্রোলাইটিক পরিবাহী। কি বলি আমরা আরেকটা? ইলেকট্রোলাইটিক পরিবাহী। তাহলে কি দেখলাম ভাই? কি আমার ফোনটা বন্ধ হয়ে গেছে নাকি? তাই তো দেখছি, একটু ভাই, নাহলে তোমাদের কমেন্টগুলো আমি দেখতে পাবো না। ওকে, তাহলে কি বলছি ভাই আমরা? যে তড়িৎ পরিবাহী পদার্থ মেইনলি দুই প্রকার, একটা হলো ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী, আর একটা হলো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। অর্থাৎ ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী আমরা কাদেরকে বলি? এই যে যেসব পদার্থের মধ্যে দিয়ে, যেসব পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন করলে ওই পদার্থের কোনো রাসায়নিক পরিবর্তন হয় না। এই যে ধরো আমাদের এই যে কারেন্টের যে তারগুলো আছে, এগুলো অ্যালুমিনিয়ামের হোক বা কপারের হোক, মানে ধাতুর তো, তাই না? তো এদের মধ্যে দিয়ে যখন বিদ্যুৎ চালনা করি আমরা, বিদ্যুৎ পরিবাহিত হয়, ওই কারেন্টের তারের মধ্যে যে ধাতুটা ব্যবহার করা হয়েছে সেটা হতে পারে অ্যালুমিনিয়াম বা কপার। সেই ধাতুগুলোর কি কোনো রাসায়নিক পরিবর্তন হয়? ওটা ইলেকট্রনের মাধ্যমে তারা বিদ্যুৎ পরিবহন করে, তাই এটাকে বলি আমরা ইলেকট্রনীয় পরিবাহী বা ধাতব পরিবাহী। আর যেসব পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ চালনা করলে ওই পদার্থটা রাসায়নিকভাবে বিশ্লেষিত হয়ে যায়, যেমন গলিত বা জলীয় সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দিয়ে যদি আমরা বিদ্যুৎ চালনা করি, এই সোডিয়াম ক্লোরাইডটা কিন্তু রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে যাবে। কিভাবে হবে সেটা আমরা দেখব। তাই এই গলিত বা জলীয় সোডিয়াম ক্লোরাইডটাও কিন্তু একটা পরিবাহী পদার্থ, কিন্তু এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। প্লিজ তোমরা আমাকে একটু কমেন্টে জানাও এই দুটো সংজ্ঞা বুঝতে পারলা কিনা। সংজ্ঞা খাতায় লিখতে হবে না, এগুলো তোমাদের বইয়ে বা কনসেপ্ট বুকে লেখা আছে, যে যেসব পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ চালনা করলে ওই পদার্থের কোনো রাসায়নিক পরিবর্তন হয় না, শুধু মুক্ত ইলেকট্রন দ্বারা তারা বিদ্যুৎ পরিবহন করে, তাদেরকে আমরা ধাতব পরিবাহী বলে থাকি। আর যেসব পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ চালনা করলে ওই পদার্থটা রাসায়নিকভাবে বিশ্লেষিত হয়ে যায়, তাদেরকে আমরা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলে থাকি। যেমন আমাদের যে লবণগুলো আছে, আয়নিক লবণ, এদের গলিত বা জলীয় দ্রবণের মধ্যে দিয়ে যদি আমরা তড়িৎ চালনা করি ভাইয়া, তাহলে ওই পদার্থটা রাসায়নিকভাবে বিশ্লেষিত হয়ে যায়, তাই এরা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তাহলে এইটুকু তোমরা ক্লিয়ার? ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী জিনিসটা কি আমরা সেটা দেখলাম, তাই তো? ওকে, এইবার আমরা কোষ বললাম, কয় প্রকার বললাম? দুই প্রকার, তাই না? একটা হলো তড়িৎ বিশ্লেষ্য কোষ বললাম, তাই না? একটা হলো তড়িৎ বিশ্লেষ্য কোষ, আর তাই তো বলি, তো মোটা লাগছে কেন? এ হয়ে গেছে না? একটা হলো তড়িৎ বিশ্লেষ্য কোষ, আর একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষ আর একটা হলো তড়িৎ রাসায়নিক কোষ। রাসায়নিক কোষ, ঠিক আছে? কোষ মেনলি দুই প্রকার, একটা হলো তড়িৎ বিশ্লেষ্য কোষ আর একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষের আমরা আরেকটা নাম কি বললাম? ভোল্টার কোষ বা গ্যালভানিক কোষ। এটা আবিষ্কারকের নাম অনুসারে এইটাকে আমরা ভোল্টার কোষ বলে থাকি। ওকে, তো এখন কথা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ আর তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে মেজর পার্থক্য কি? তড়িৎ বিশ্লেষ্য কোষ হলো, আমরা যদি সংক্ষেপে বলতে চাই তাহলে তড়িৎ শক্তি ব্যয়ী কোষ। তড়িৎ শক্তি ব্যয়ী কোষ, ব্যয়ী কোষ মানে আমরা সংক্ষেপে বলতে চাই যে তড়িৎ বিশ্লেষ্য কোষটা হচ্ছে তড়িৎ শক্তি ব্যয়ী কোষ, আর তড়িৎ রাসায়নিক কোষটা হলো তড়িৎ শক্তি উৎপাদী কোষ। তড়িৎ শক্তি উৎপাদী কোষ কি? ঠিক আছে, মাথায় থাকে যেন ভাই, এটা মেজর। আমি আস্তে আস্তে ভিতরে ঢুকবো।
তড়িৎ বিশ্লেষ্য কোষটা হলো তড়িৎ শক্তি ব্যয়ী কোষ, মানে এখানে তড়িৎ শক্তি দিতে হয়। আর তড়িৎ রাসায়নিক কোষটা হচ্ছে তড়িৎ শক্তি উৎপাদী কোষ, অর্থাৎ এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। তোমরা যে এই যে বর্তমানে মোবাইল ফোনগুলো ব্যবহার করো, সেখানে যে ব্যাটারিগুলো ইউজ করো, সেগুলো কিন্তু তড়িৎ রাসায়নিক কোষ, কারণ সেখান থেকে তুমি কি করো বলো তো, পাও। বলো যে বিদ্যুৎ পাই না, তারা শক্তি পাও, তো একই কথা। টর্চ লাইটের ব্যাটারিগুলো থেকে বিদ্যুৎ পাচ্ছ, তোমরা বাসায় আইপিএস ব্যবহার করছো, এগুলোতে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, কারণ এগুলো সবই হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। অর্থাৎ যে কোষে রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়, কি বললাম, রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়, তারা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। আর যেসব কোষে বিদ্যুৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে কনভার্ট হয়, অর্থাৎ এখানে বিদ্যুৎ দিতে হয়, দিলে এই ভিতরে ওরা রাসায়নিক শক্তিতে বিশ্লেষিত হয়ে যাবে, আর এখানে শক্তি উৎপন্ন হয়। তাই আমরা সংক্ষেপে বললাম তড়িৎ বিশ্লেষ্য কোষ, এটা কোন লিখে ফেলছে মনে না, তড়িৎ বিশ্লেষ্য কোষ হলো তড়িৎ শক্তি ব্যয়ী কোষ, আর তড়িৎ রাসায়নিক কোষ হলো তড়িৎ শক্তি উৎপাদী কোষ। কারণ তড়িৎ বিশ্লেষ্য কোষে আমার বাইরে থেকে বিদ্যুৎ দিতে হয়, অর্থাৎ বিদ্যুৎ শক্তি আমার কি হয়, ব্যয় হয়। আর তড়িৎ রাসায়নিক কোষে বিদ্যুৎ ওখানে কি হয়, উৎপন্ন হয়। তাই তড়িৎ রাসায়নিক কোষ হলো তড়িৎ শক্তি উৎপাদী কোষ। তোমরা আমাকে একটু প্লিজ বলো, প্লিজ একটু আমাকে কমেন্টে জানাও যে এই দুটা সংজ্ঞাটা, মানে এই দুটা জিনিস কি, সেটা সংক্ষেপে বুঝতে পেরেছো কিনা। তড়িৎ বিশ্লেষ্য কোষ হলো যে কোষে রাসায়নিক বিদ্যুৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে কনভার্ট হয়, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। আর যে কোষে রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়, সেইটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক শক্তি, যেহেতু তড়িৎ বিশ্লেষ্য কোষে আমরা বাহির থেকে শক্তি দিচ্ছি, তাই এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। আর রাসায়নিক কোষে যেহেতু শক্তি উৎপন্ন হচ্ছে, তাই এটা তড়িৎ শক্তি উৎপাদী কোষ। এইটুকু ক্লিয়ার কিনা? থ্যাংক ইউ। ফারিয়া রায়া লিখেছো বুঝেছি, রোজ লিখেছো বুঝেছি, ফরিদুজ্জামান, সুদীপ্ত সরকার, তন্ময়, সাইফুল ইসলাম, শাকি, সুরায়া আইনি, নীতিশ সরকার, মমি মেহজাবিন, আবু রুরাইরা, ফাহিম রেজা, ওখানে লেট করে আসতো ফাহিম রেজা, তাই না, হাসিবুল হক শান্ত, শাহরিয়ার ইসলাম, সাইমা সরকার, খুকু, সাইফুল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হৃদয় কুমার, প্রান্ত মণ্ডল, পরিষ্কার ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে সংক্ষেপে সবাই বুঝতে পেরেছো, তড়িৎ বিশ্লেষ্য কোষ হলো তড়িৎ শক্তি ব্যয়ী কোষ, আর তড়িৎ রাসায়নিক কোষ হলো তড়িৎ শক্তি উৎপাদী কোষ। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে কেন তুমি এইটাকে তড়িৎ শক্তি ব্যয়ী কোষ বলছো আর এইটাকে কেন তড়িৎ শক্তি উৎপাদী কোষ বলছো, তুমি খুব সহজেই বলে দিবা যে এই কোষে আমার বাইরে থেকে বিদ্যুৎ দিতে হয়, দিলে ভিতরের ওই বৈদ্যুতিক শক্তিটা তখন কি হয়, রাসায়নিক শক্তিতে কনভার্ট হয়ে যায়। তার মানে আমাকে বিদ্যুৎ দিতে হচ্ছে, মানে বাইরে থেকে বিদ্যুৎ আমাকে লস করতে হচ্ছে, তাই তড়িৎ শক্তি ব্যয়ী কোষ। আর এখানে কি হয়, ভিতরের রাসায়নিক প্রক্রিয়া দ্বারা বিদ্যুৎ উৎপন্ন হয়, তার মানে রাসায়নিক শক্তি ইউজ করে আমি কি পাচ্ছি, এখানে তড়িৎ শক্তি পাচ্ছি, তাই এটা হলো একটা তড়িৎ শক্তি উৎপাদী কোষ। মেডিকেল অ্যাডমিশন টেস্টে এখান থেকে একটা এমসিকিউ দিয়েছে, একটু পরে আসতেছে, আমি সেটাতে আগে শেষ করি। আচ্ছা সরি ভাই, তোমরা আমাকে বোধহয় দেখে একটু বুঝতে পারতেছো, একটু প্রতিবন্ধীর মতো লাগছে আমাকে, আসলে ঘাটটা ব্যথা করছে বুঝছো, ঠিক মতো নাড়াতে পারতেছি না, সরি। ওকে, আর একটা বিষয় তোমরা জানো যে সেটা তড়িৎ রাসায়নিক কোষক আর তড়িৎ বিশ্লেষ্য কোষক না কেন, আমরা দুটো তড়িৎ দ্বার ব্যবহার করে থাকি, তাই না? একটা হচ্ছে অ্যানোড আর একটা হচ্ছে ক্যাথোড, তাই না? তড়িৎ রাসায়নিক কোষে, তড়িৎ কোষে আর কি, সরি, তড়িৎ কোষে সেটা রাসায়নিক হোক আর বিশ্লেষ্য কোষ হোক, তড়িৎ কোষে আমরা দুইটা তড়িৎ দ্বার ব্যবহার করে থাকি। তাদেরকে আমরা তড়িৎ দ্বার, অর্থাৎ যে তড়িৎ দ্বারটাকে আমরা বাইরের বিদ্যুৎ উৎসের সাথে সংযোগ করি, বা যেটা মানে রাসায়নিক শক্তিটাকে আমরা কনভার্ট করব যে বৈদ্যুতিক শক্তির সাথে, সেখানে আমরা সংযুক্ত করে দিই আর কি। তো যে দুটো তড়িৎ দ্বার আমরা ব্যবহার করে থাকি, একটা নাম হচ্ছে অ্যানোড, একটা নাম হচ্ছে ক্যাথোড। তো আমি তোমাদের কাছে জানতে চাই, ধনাত্মক তড়িৎ দ্বারকে বলা হয়, ধনাত্মক তড়িৎ দ্বারকে বলা হয় অ্যানোড। এই কথাটা এ নাম্বার হলো সত্য, বি নাম্বার হলো আচ্ছা দাঁড়া একটু ফ্রেশ করে লিখি, দাঁড়াও। এ নাম্বারটা হলো সত্য, বি নাম্বারটা হলো মিথ্যা, সি নাম্বারটা হলো সত্য হতেও পারে
আচ্ছা, সত্য বা মিথ্যা যে কোনোটি হতে পারে, যে কোনোটি হতে পারে, মানে সত্য বা মিথ্যা যে কোনোটি দেখা যায় কি পর্যন্ত হতে পারে। প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও তো ভাই, ধনাত্মক তড়িৎদ্বারকে বলা হয় অ্যানোড, এই কথাটা কি সত্য না মিথ্যা? মানে সত্য মিথ্যা যে কোনোটাই হতে পারে। আচ্ছা, আমি একটু দেখে নিই তোমরা কি বলেছো। আচ্ছা, রাহিমা রহমান লিখেছো ট্রু, নিয়ন সরকার এ মানে সত্য, ইসমতারা সত্য, আফসারা হচ্ছে সত্য, সাবরিন আক্তার রোজ হচ্ছে সত্য। আজকে অবশ্য অনেকদিন পর ক্লাসে স্টুডেন্ট 200 আপ হয়ে গেছে। আমি আশা করি এখন থেকে আর ক্লাস 200 নিচে নামবে না, কারণ অধ্যায়টা খুবই ইন্টারেস্টিং, খুবই মজার। অথচ অনেক স্টুডেন্ট কিন্তু এই অধ্যায়টা পড়তে গিয়ে চোখের জল আর নাকের জল এক করে ফেলে, কারণ পুরোটাই বেসিক অধ্যায় তো, না বুঝে বুঝে পড়লে কিন্তু চোখের জল আর নাকের জল একই হবে, আর বুঝে পড়লে খুবই মজা পাবা। আচ্ছা, সাবরিন আক্তার রোজ এ, আনিকা লিখেছো ট্রু মানে এ, তিলোত্তমা এ, তাহমিদুল ইসলাম অমি লিখেছো সি মানে যে কোনোটি হতে পারে, আসিফ ইকবাল লিখেছো সি, সোরায়ানি এ, হৃদয় কর্মকার কি এক ইমোজি ব্যবহার করেছে আমি বুঝতেছি না, শাকি লিখেছো বি মানে মিথ্যা, শ্রাবণী সি, নিশাত শাহরিয়ার শাউন সি, দিয়া লিখেছো সি, ফরিদুজ্জামান সি, একটা আরবি অক্ষর লিখেছো আমি উচ্চারণ করতে পারছি না সি, হৃদয় থ্যাংক ইউ, সি এস বি সব মিক্সড করে ফেলেছো। শোনো, যারা ধনাত্মক তড়িৎদ্বারকে বলেছো অ্যানোড সত্য, কথাটা ঠিক না, সত্য হতে পারে মিথ্যাও হতে পারে, ব্যাপারটা তোমরা ক্লিয়ার করো, যে কোনোটাই হতে পারে। বলে কেন ভাইয়া? আমি সেটা এখন তোমাদের দেখাবো। তোমাকে যদি কেউ বলে যে ধনাত্মক তড়িৎদ্বারকে অ্যানোড বলা, তোমাকে পরীক্ষায় দেওয়া হলে অ্যানোড কি, তুমি লিখলা কোন কোষের ধনাত্মক তড়িৎদ্বারকে অ্যানোড বলা হয়, তুমি কিন্তু একটা ভুল করে ফেললা ভাইয়া, মাথায় রাখবা। তড়িৎ বিশ্লেষ্য কোষে, তড়িৎ বিশ্লেষ্য কোষে ধনাত্মক তড়িৎ বিশ্লেষ্য কোষে ধনাত্মক তড়িৎদ্বার, তড়িৎ বিশ্লেষ্য কোষে ধনাত্মক তড়িৎদ্বার হলো অ্যানোড, অ্যানোড। ঋণাত্মক তড়িৎদ্বার হলো ক্যাথোড। ওকে, তড়িৎ বিশ্লেষ্য কোষে ধনাত্মক তড়িৎদ্বার হলো অ্যানোড, ঋণাত্মক তড়িৎদ্বার হলো ক্যাথোড। তড়িৎ রাসায়নিক কোষ মানে যেটাকে ভোল্টার কোষ বলছি আমরা, তড়িৎ রাসায়নিক কোষে উল্টা, উল্টা মানে বুঝতে পেরেছো? কিরে উল্টা মানে বুঝতে পেরেছো? অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য কোষে, আরেকটু নিচে নিতে হবে না, নাহলে লাইভ লগর ওখানে তোমরা ফেসবুক লগর ওখানে চলে আসছে। তড়িৎ বিশ্লেষ্য কোষে ধনাত্মক তড়িৎদ্বার হলো অ্যানোড, ঋণাত্মক তড়িৎদ্বার হলো ক্যাথোড। কিন্তু তড়িৎ রাসায়নিক কোষে কিন্তু উল্টা। যদি বলো কেন ভাইয়া, প্রত্যেকটা ব্যাখ্যা মার দেবো, এটা টেনশন নাই, আগে তো জ্ঞান লাভ করি তারপর তো ভিতরে ঢুকবো আমরা। তড়িৎ বিশ্লেষ্য কোষে ধনাত্মক তড়িৎদ্বার হলো অ্যানোড, ঋণাত্মক তড়িৎদ্বার হলো ক্যাথোড। কিন্তু তড়িৎ রাসায়নিক কোষে উল্টা, সেখানে ধনাত্মক তড়িৎদ্বারটাই হচ্ছে ক্যাথোড, ঋণাত্মক তড়িৎদ্বার হচ্ছে অ্যানোড। তার মানে অ্যানোড ধনাত্মক কথাটা সব সময় ঠিক না। তড়িৎ বিশ্লেষ্য কোষের ক্ষেত্রে অ্যানোড ধনাত্মক কথাটা ঠিক আছে, কিন্তু তড়িৎ রাসায়নিক কোষে কিন্তু অ্যানোড ঋণাত্মক। আমাকে একটু প্লিজ বলো এই কথার অর্থ বুঝতে পেরেছো কিনা? 198 জনে ক্লাস উপস্থিত চলে এসছে, 200 নিচে এসছে। তোমরা আমার কথাটা রাখলা না, আমি ভেবেছিলাম তোমরা বোধহয় 200 নিচে নিয়ে আসবা না। এখন প্লিজ আমাকে বল আমার কথার অর্থ তোমরা বুঝতে পেরেছো কিনা, যে তড়িৎ বিশ্লেষ্য কোষে ধনাত্মক তড়িৎদ্বার হলো অ্যানোড, ঋণাত্মক তড়িৎদ্বার হলো ক্যাথোড। তড়িৎ রাসায়নিক কোষে উল্টা, অর্থাৎ ধনাত্মক তড়িৎদ্বারটাই হচ্ছে ক্যাথোড, ঋণাত্মক তড়িৎদ্বার হচ্ছে অ্যানোড। থ্যাংক ইউ তাইবা ইসলাম ক্লিয়ার, রিবা লিখেছো বুঝেছি, ফরিদুজ্জামান সব সময় আমার সাথে সক্রিয় থাকতে হবে এই ক্লাসে, বুঝছো, মানে এই অধ্যায় খুব মজার। সুদীপ্ত সরকার তন্ময় ক্লিয়ার, সাবরিন আক্তার রোজ বুঝেছি ভাইয়া, শাহজালাল হিমেল বুঝেছি, শ্রাবণী বুঝেছি, সাইফুল বুঝেছি, হৃদয় কর্মকার বুঝেছি, তিলোত্তমা পাল, প্রিয়া রিয়া, শাকি, নিশাত, শাহরিয়ার ইসলাম, শাহজালাল হিমেল। হ্যাঁ হিমেল এখন 201 জন এসছে ভাই,
ও আচ্ছা, অমি 9-10 ব্যাখ্যা ছিল না, না এখন আমি সব ব্যাখ্যা করব। মাহমুদ রশিদ, মাহমুদা খাতুন, রাতুল মাহমুদ, জুবাইদ আল মাহমুদ, সানাউল ইসলাম, থ্যাংক ইউ। পূর্ণিমা হক, যে তড়িৎ বিশ্লেষ্য কোষে ধনাত্মক তড়িৎদ্বার হচ্ছে অ্যানোড, ঋণাত্মক তড়িৎদ্বার হচ্ছে ক্যাথোড। তাহলে তোমরা এখন নিশ্চয়ই প্রশ্ন করবে আমাকে, তাহলে আমাদের পরীক্ষায় যদি ক নাম্বার প্রশ্ন দেয় অ্যানোড কি এবং ক্যাথোড কি, তাহলে আমরা সংজ্ঞায় কি লিখব? খুব সহজ কথা, অ্যানোডে জারণ আর ক্যাথোডে বিজারণ, এইটা সব কোষের ক্ষেত্রেই প্রযোজ্য। তড়িৎ বিশ্লেষ্য কোষ হোক আর তড়িৎ রাসায়নিক কোষ হোক না কেন, ক্যাথোডে বিজারণ। অর্থাৎ তোমার যদি কখনো সংজ্ঞা দেই অ্যানোড কি, কখনোই লিখবা না যে তড়িৎদ্বার বাইরের বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে তাকে বলা হয় অ্যানোড, এই কথাটা কখনোই লিখবা না। যদি প্রশ্ন দেওয়া হয় ক্যাথোড কি, যে তড়িৎদ্বার বাইরের বিদ্যুৎ উৎসের ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে তাকে বলা হয় ক্যাথোড, এটা কখনোই লিখবা না। কারণ তোমাকে কি প্রশ্নে বলা হয়েছে তড়িৎ বিশ্লেষ্য কোষ নাকি তড়িৎ রাসায়নিক কোষ? শুধু বলা হয়েছে অ্যানোড কি, তাহলে কি লিখবা? যে তড়িৎদ্বারে জারণ ক্রিয়া সংঘটিত হয় তাকে বলা হয় অ্যানোড, আর যে তড়িৎদ্বারে বিজারণ ক্রিয়া সংঘটিত হয় সেইটা হচ্ছে ক্যাথোড। সেটা তড়িৎ বিশ্লেষ্য কোষ হোক আর তড়িৎ রাসায়নিক কোষ হোক না কেন, তড়িৎ বিশ্লেষ্য কোষ হোক আর তড়িৎ রাসায়নিক কোষ হোক না কেন ভাইয়া, যে কোনো কোষের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। সেটা হচ্ছে যে তড়িৎদ্বারে জারণ ক্রিয়া সংঘটিত হয় তাকে বলা হয় অ্যানোড, এবং যে তড়িৎদ্বারে বিজারণ ক্রিয়া সংঘটিত হয় তাকে বলা হয় ক্যাথোড। তোমরা আমার এই কথাটার অর্থ বুঝতে পেরেছো কিনা আবার একটু কমেন্টে জানাও। মনে থাকবে, সেটা তড়িৎ বিশ্লেষ্য কোষ হোক আর তড়িৎ রাসায়নিক কোষ হোক না কেন, যে তড়িৎদ্বারে জারণ ক্রিয়া সংঘটিত হয় তাকে বলা হয় অ্যানোড, এবং যে তড়িৎদ্বারে বিজারণ ক্রিয়া সংঘটিত হয় তাকে বলা হয় ক্যাথোড। সুমি লিখেছ ক্লিয়ার, সুমাইয়া ইসলাম, হৃদয় কর্মকার, জাকারিয়া হোসেন, শ্রাবণী, গোলাম ইয়াজদানি, তীর্থ, নাইদ রেজা, সুদীপ্ত সরকার, তন্ময়, আসিফ ইকবাল, আল রুহিন, মাহমুদা খাতুন, ফরিদুজ্জামান, শাহরিয়ার ইসলাম, ফারিয়া রেয়াজ, সাবরিন আক্তার, রোজ, সাইফুল ইসলাম, শাহরিয়ার ইসলাম, আয়শা সিদ্দিকা, রিমি, দিয়া, শাহজালাল, হিমেল, নীতিশ সরকার, পলাশ, হাসিবুল হাসান হক শান্ত, থ্যাংক ইউ সো মাচ। সাদিয়া সিদ্দিকা, সবাই লিখেছ। পূর্ণিমা হক, ক্লিয়ার? আমার মনে হয় সবাই বুঝতে পেরেছে। এখন আমরা কিন্তু এখনো অধ্যায়টা মজার জিনিসগুলো শুরু করি নাই, আমাদের খুব প্রাথমিক জিনিসগুলো শুরু করছে, মানে আমরা মেন কাজটা শুরু করব তার আগের প্রস্তুতি আর কি, এগুলো মেন কাজটা শুরুর আগে প্রস্তুতি নিয়ে নিচ্ছি আমরা। তাহলে আজকের পর থেকে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে বা কোনো জায়গায় যদি প্রশ্ন আসে অ্যানোড কি এবং ক্যাথোড কি, কখনোই তোমরা লিখবা না যে তড়িৎদ্বারের বাইরের বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে তাকে অ্যানোড বলা হয়, অথবা ধনাত্মক তড়িৎদ্বারকে অ্যানোড বলা হয়, বা ঋণাত্মক, এগুলো বলবা না। কি বলবা? যে তড়িৎদ্বারে জারণ ক্রিয়া সংঘটিত হয় তাকে বলা হয় অ্যানোড, এবং যে তড়িৎদ্বারে বিজারণ ক্রিয়া সংঘটিত হয় তাকে বলা হয় ক্যাথোড। তিলোত্তমা পাল, আমার নাম পড়লেন না? এই তো ভাইয়া পড়লাম তোমার নাম। ওকে, তাহলে যে তড়িৎদ্বারে জারণ ক্রিয়া সংঘটিত হয় তাকে বলা হয় অ্যানোড, আর যে তড়িৎদ্বারে বিজারণ ক্রিয়া সংঘটিত হয় তাকে বলা হয় ক্যাথোড। ওকে, তাহলে আমরা দুইটা পার্ট আছে এখানে, বুঝতেই পারছো। একটা হলো তড়িৎ রাসায়নিক কোষ আর একটা হলো তড়িৎ বিশ্লেষ্য কোষ। আমরা এখন শুরু করব তড়িৎ রাসায়নিক কোষ। ওকে, এই তড়িৎ তড়িৎ বিশ্লেষ্য কোষ শুরু করব আমরা। তাহলে এখন শুরু করব তড়িৎ বিশ্লেষ্য কোষ। এই টপিকটা শেষ হয়ে গেলে আমরা শুরু করব তড়িৎ রাসায়নিক কোষ। আমরা তাহলে প্রথমেই শুরু করব তড়িৎ বিশ্লেষ্য কোষ, আজকে শুরু করব। ওকে, এই টপিকটা যখন শেষ হয়ে যাবে তখন আমরা শুরু করব তড়িৎ রাসায়নিক কোষ। এখানে দুইটা অংশ আছে, বললামই তো ভাই, একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ, একটা তড়িৎ রাসায়নিক কোষ। দুইটা মানে টপিকস মিলে তোমাদের একটা সিকিউ প্রশ্ন হবে, ঠিক আছে? তাহলে শুরু করছি তড়িৎ বিশ্লেষ্য কোষ। তাহলে তড়িৎ বিশ্লেষ্য কোষে কি ঘটানো হয়, যেটা আজকে আমি শুরুতেই বললাম, যে বিদ্যুৎ শক্তি চালনা করে রাসায়নিক পদার্থগুলোকে বিশ্লেষিত করে রাসায়নিক শক্তিতে কনভার্ট করা হয়। যে কোষে তড়িৎ শক্তিটা রাসায়নিক শক্তিতে কনভার্ট করা হয় তাকে আমরা তড়িৎ বিশ্লেষ্য কোষ বলি। সেখানে দুইটা তোমরা জানো যে তড়িৎদ্বার ব্যবহার করা হয়, একটা অ্যানোড আর একটা হচ্ছে ক্যাথোড।
তো তড়িৎ বিশ্লেষ্য কোষে অবশ্য ধনাত্মক তড়িৎ দ্বারটা হচ্ছে অ্যানোড পজিটিভ আর ক্যাথোডটা হচ্ছে নেগেটিভ। আমরা এখন পজিটিভ নেগেটিভ লিখলাম এই কারণে, কারণ আমরা এখন শুরু করেছি তড়িৎ বিশ্লেষ্য কোষ। ওকে ওকে, তাহলে তড়িৎ বিশ্লেষ্য কোষে একটা হলো অ্যানোড, একটা হলো ক্যাথোড। তড়িৎ বিশ্লেষ্য কোষে অ্যানোড ধনাত্মক, ক্যাথোড ঋণাত্মক। কেন তড়িৎ রাসায়নিক কোষে ঘটনাটা উল্টা ঘটে, অর্থাৎ অ্যানোডটা নেগেটিভ হয় ক্যাথোডটা পজিটিভ হয়, ওই জায়গায় যখন আমরা যাব তখন ওটা আমরা দেখব। ওকে, তবে একটা কথা উভয় কোষের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা হলো অ্যানোডে জারণ এবং ক্যাথোডে বিজারণ। আচ্ছা, এইবার দেখো, আমাদের মনে করো সোডিয়াম ক্লোরাইড নেওয়া হলো, সোডিয়াম ক্লোরাইড, এটার গলিত সোডিয়াম ক্লোরাইড গলিত। তাহলে গলিত মানে বুঝতে পারছো না, প্রত্যেকটা পদার্থের একটা নির্দিষ্ট গলনাঙ্ক আছে না, সেই গলিত সোডিয়াম ক্লোরাইড যখন হবে সেইটা সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়নে কনভার্ট হয়ে যাবে, তাই না, আয়নিত হয়ে যাবে। এইবার তোমরা নিশ্চয়ই জানো এই কোষের ছবি টবিগুলো তোমরা সেই 9-10 থেকে দেখে এসছো, তাই না, যে এখানে দুটা তড়িৎ দ্বার আমরা ব্যবহার করি, একটা তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে আমরা এগুলো রাখি, তাই তো। এইটা মনে করো পজিটিভ প্রান্তের সাথে যুক্ত, এইটা হচ্ছে নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত, এই জন্য এটা ধনাত্মক, এইটা কি ভাই বলো তো, ঋণাত্মক। তো এখানে মনে করো আমরা সোডিয়াম ক্লোরাইড নিলাম, নিয়ে বাইর থেকে কি করলাম, এই যে পজিটিভ আর নেগেটিভ প্রান্ত যুক্ত করে বিদ্যুৎ চালনা করলাম। তোমরা কারেন্টে দেখো না, একটা পজিটিভ নেগেটিভ থাকে, ব্যাটারি যদি ইউজ করো, অনেকে বাসায় দেখবে একটা পজিটিভ একটা নেগেটিভ থাকে। তো এইখানে কি ঘটে দেখো, তাহলে একটা সোডিয়াম আর ক্লোরাইড, তাই না, প্রথমে আসে আমরা অ্যানোড, প্রথমে আসি আমরা এই গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দিয়ে যখন আমরা বিদ্যুৎ চালনা করব, যখন চালনা করব আমরা, তখন প্রিয় ভাই প্রথমে ধরো আমরা অ্যানোড বিক্রিয়া লিখলাম, অ্যানোড, অ্যানোড মানে স্বাভাবিক বুঝতে পারছো পজিটিভ, তাহলে অ্যানোড পজিটিভ, অ্যানোড পজিটিভ, পজিটিভ মানে ওর দিকে আকৃষ্ট হবে কারা, নেগেটিভ, কারা আকৃষ্ট হবে অ্যানোডের দিকে, নেগেটিভ আকৃষ্ট হবে, তাহলে নেগেটিভটা কে, ক্লোরাইড। তাহলে অ্যানোডে কি ঘটে, জারণ না বিজারণ, অ্যানোডে কি ঘটে, জারণ না বিজারণ, জারণ। তাহলে ক্লোরাইডের তো ইলেকট্রন বেশি আছে, তাই না, সে অ্যানোডের কাছে গিয়ে কি করবে ভাইয়া বলো তো, অ্যানোডের কাছে গিয়ে ইলেকট্রন ত্যাগ করবে, করে এই যে ক্লোরিন, ক্লোরিন তো তোমরা জানো অণু আকারে থাকে না, পরমাণু আকারে থাকে না, তাই এই যে দিয়ে দিলাম। তার মানে গলিত সোডিয়াম ক্লোরাইডে যখন আমরা তড়িৎ চালনা করি, এর মধ্যে গলিত সোডিয়াম ক্লোরাইড নিয়ে যখন বাইরে থেকে বিদ্যুৎ চালনা করি, তখন আমাদের অ্যানোডে কি উৎপন্ন হবে ভাইয়া, অ্যানোডে উৎপন্ন হবে ক্লোরিন। আর ক্যাথোড, ক্যাথোড, তাহলে ক্যাথোডে স্বাভাবিক বিজারণ ঘটে, বিজারণ মানে কি, যে ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে ইলেকট্রন কে গ্রহণ করবে, যার ইলেকট্রন ঘাটতি থাকবে। তো ইলেকট্রন ঘাটতি কার থাকে, সোডিয়াম প্লাসের, এটা কাঁটার মতো দেখতে, তো তাই নাম হচ্ছে ক্যাটায়ন, বুঝছো, আসলে সেটার জন্য ক্যাটায়ন নাম না, কারণ পজিটিভ চার্জগুলো ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হয়, তাই পজিটিভ চার্জগুলোকে আমরা ক্যাটায়ন বলে থাকি। আর নেগেটিভ চার্জগুলো অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয়, তাই নেগেটিভ চার্জগুলোকে আমরা অ্যানায়ন বলে থাকি। অর্থাৎ যে আয়নগুলো ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হয় তারা হচ্ছে ক্যাটায়ন, আর যে আয়নগুলো অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয় তারা হচ্ছে অ্যানায়ন। ঠিক আছে, এই কারণেই পজিটিভ চার্জযুক্ত আয়নকে আমরা ক্যাটায়ন বলে থাকি। তো আমরা ছোটবেলা মনে রাখতাম এভাবে, কাঁটার মতো দেখতে, তাই এটা হচ্ছে ক্যাটায়ন। তাহলে সে ইলেকট্রন গ্রহণ করবে, করে সোডিয়াম উৎপন্ন করবে, তো হয়ে গেল। তাহলে কি দেখলাম, সোডিয়াম ক্লোরাইডের গলিত দ্রবণের মধ্যে যদি আমরা তড়িৎ চালনা করি, তাহলে অ্যানোডে উৎপন্ন হবে, অ্যানোডে উৎপন্ন হবে ক্লোরিন, আর ক্যাথোডে উৎপন্ন হবে সোডিয়াম। এইটুকু তোমরা ক্লিয়ার কিনা ভাইয়া, প্লিজ আমাকে কমেন্টে জানাও। তোমরা নিজেদের মধ্যে আলোচনা করো না, তাহলে কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ কমেন্টগুলো আমি দেখতে পাবো না, ক্ষতিটা আমার চেয়ে তোমাদেরই বেশি হবে। তাই প্লিজ একটু কমেন্টে জানাও। ও আচ্ছা, সাদিয়া সিথিকা লিখেছো এতদিন পর পরিচিত পড়া খুঁজে পাচ্ছে, কেন এতদিনে পড়াগুলো কি পরিচিত ছিল না? আচ্ছা, রিবা লিখেছো, বুঝেছি, ফরিদুজ্জামান ক্লিয়ার, সুদীপ্ত সরকার তন্ময় ক্লিয়ার, সাইফুল ইসলাম, উত্তম দত্ত, শাহরিয়ার ইসলাম, সাইমা সরকার খুকু, থ্যাংক ইউ সো মাচ, ফারিয়া রিয়া, সবাই লিখেছো ক্লিয়ার। ওকে, আমরা গলিত সোডিয়াম ক্লোরাইড নিলাম। এবার যদি সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ নেই, তার মধ্যে যদি বিদ্যুৎ চালনা করি, এই যে দেখো ভাইয়া সোডিয়াম ক্লোরাইড, এর জলীয় দ্রবণের মধ্যে যদি আমরা বিদ্যুৎ চালনা করি, জলীয় দ্রবণ, আগেরটা তো গলিত ছিল, সেটা আমরা প্রত্যেকটা পদার্থের নির্দিষ্ট গলনাঙ্ক জানি, সেই গলিত। এবার নিলাম জলীয়, তো
তো সোডিয়াম ক্লোরাইডের জলীয় সোডিয়াম ক্লোরাইড যখন আমরা নিব, তো সোডিয়াম ক্লোরাইড দিয়ে যখন তড়িৎ চালনা করব, প্রথমে কি হবে, সোডিয়াম ক্লোরাইড আয়নিত হয়ে সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন তৈরি করবে, তাই তো। আর পানিটা আয়নিত হয় কি তৈরি করবে, হাইড্রোজেন আয়ন আর হচ্ছে ক্লোরাইড আয়ন। ও সরি, আমি আমার মাথা ইদানিং বেশি টাল হয়ে যাচ্ছে বুঝছো, বলছি একটা লিখছি কি আর একটা, হাইড্রক্সিল আয়ন। তো এবার মনে করো আমার প্রথমেই লিখলাম ক্যাথোড বিক্রিয়া, লিখলাম ক্যাথোড, ক্যাথোড বিক্রিয়া। এইবার প্রবলেম, ধরো একটা মেয়েকে দুইটা ছেলে ভালোবাসে, কিন্তু মেয়েটা তো একটা ছেলেকেই ভালোবাসবে, তাহলে মেয়েটা কোন ছেলেটাকে ভালোবাসবে? তোমরা আমাকে একটু কমেন্টে জানাও, একটা মেয়েকে যদি দুটা ছেলে ভালোবাসে, মেয়েটা কোন ছেলেটাকে ভালোবাসবে সেটা তোমরা আমাকে একটু কমেন্টে জানাও। হৃদয় কর্মকার, বয়স তো অনেক কম ভাই, বয়স তো অনেক কম না ভাইয়া, বয়স অনেক বেশি, তোমরা আমার প্রায় 1.5 যুগের ছোট বুঝছো আমার চেয়ে। ও আচ্ছা, সাদিয়া লিখছে আপনি যেন কমেন্ট পড়েন তাই স্পেশাল কিছু লেখা ট্রাই করছিলাম। যার টাকা বেশি, হাবিবুর রহমান লিখছো টাকা বেশি, ইসমাইল লিখছো যার টাকা বেশি, শাহরিয়ার ইসলাম যার টাকা বেশি। আমি মেয়েদের কাছে কমেন্ট জানতে চাচ্ছিলাম। হৃদয় কর্মকার লিখছো যার কি লিখছো, সামর্থ্য বেশি। শ্রাবণী আমি কিভাবে জানবো, তোমরা জানবে না তো কে জানবে? তোমাকে যে দুটা মেয়ে ছেলে ভালোবাসে, তুমি কোন মেয়েটাকে ছেলেটাকে ভালোবাসে তুমি জানবে না তো কে জানবে ভাই এটা? ফারিয়ারিয়া, যে ছেলে বেশি ভালোবাসে থাকে। থ্যাংক ইউ ফারিয়ারিয়া, সুন্দর উত্তর দিয়েছ। ফরিদুজ্জামান লিখেছো তৃতীয় ব্যক্তি খুঁজে না উত্তম হবে। নিশাদা টাকা বেশি, সুতরাং টাকা বেশি। আনিকা তাবাস্তুম লিখছো যে ছেলে টাকা বেশি ভালোবাসবে। আচ্ছা, হৃদয় উল্টা বুঝলেন না। আচ্ছা, যে ছেলেটা মেয়েটাকে বেশি ভালোবাসবে। তিলোত্তমা পাল, আফরিন কানিজ, আনিকা যার টাকা বেশি। তানভীর আলম আসিফ শক্তিশালী পুরুষ। আচ্ছা, আব্দুল হামিদ যার টাকা বেশি। টুকটুকি রোজ, আচ্ছা ঠিক আছে, আমি একটা বিসিএস ক্যাডার, তন্ময় সরকার লিখেছ বিসিএস ক্যাডার, যে দুইজনে কেউ যদি বিসিএস ক্যাডার না হয়। ও আচ্ছা, নাহিদের একটা ছেলেকেও তো দুটা মেয়ে ভালো, হ্যাঁ তাও পারে, আমি জাস্ট একটা উদাহরণ ব্যবহার করলাম। তাই একটা ব্যাপার খেয়াল করছো, তোমাদের কমেন্ট পড়ে আমার যেটা মনে হলো, বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা লিখেছ যে ছেলেটা বেশি ভালোবাসবে, তার মানে মেয়েরা চায় একটু ভালোবাসা। আর ছেলেরা লিখেছ যা টাকা বেশি। আসলে জানি না কোনটা সত্য, আমাদের সমাজে এখন এটাই হয়ে গেছে। বাড়ি সিদ্দিকি একটা গান আছে বুঝলো, প্রেম করিতে পয়সা লাগে আমার রাজব দেশে, একটা বাড়ি সিদ্দিকি শিল্পী বাড়ি সিদ্দিকি একটা গান আছে, দেখবা যে প্রেম করিতেও পয়সা লাগে আমার রাজব দেশে। আসলে আমাদের দেশে এখন টাকা পয়সা দ্বারা কিছুই চলে না, তবে সব কিছুর মূল্য হচ্ছে ভালোবাসা। অর্থাৎ একটা মেয়েকে যদি দুইটা ছেলে ভালোবাসে, মেয়েটাকে সেই ছেলেটাকে ভালোবাসবে যে ছেলেটা মেয়েটাকে বেশি ভালোবাসবে। এটাই কিন্তু অ্যাকচুয়াল উত্তর ভাইয়া। ওকে, আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে একটা মেয়েকে যদি দুটা ছেলে ভালোবাসে, তাহলে মেয়েটা সেই ছেলেটাকে ভালোবাসবে যে ছেলেটা মেয়েটাকে বেশি ভালোবাসবে। কারণ মনের মধ্যে ভালোবাসা থাকলে, পৃথিবীতে ভালোবাসা থাকলে সব কিছু অর্জন করা যায়। ভালোবাসা থাকলে টাকা এমনি এমনি চলে আসবে, বা টাকা আসলে কিন্তু ভালোবাসা পালিয়ে যায়। অতএব ভালোবাসাটাই সবার আগে। পৃথিবীর যা কিছু হয়েছে সব কিছু ভালোবাসার জোরে, বুঝছো। আমি বাড়ি সিদ্দিকির গান বেশ শুনি, তো তোমরা তো এই জন্য ভাববা যে ভাইয়া মাঝে মধ্যে বাড়ি সিদ্দিকির উদাহরণ দিচ্ছেন। তো তার আরেকটা সুন্দর গান আছে, আমি যার তার প্রেমে পড়ি বলে লোকে আমারে বলে চরিত্রহীন। বাড়ি সিদ্দিকির গান আছে বুঝছো, যে আমি যার তার প্রেমে পড়ি বলে লোকে আমারে বলে চরিত্রহীন। এই কথাটার মর্মার্থ হলো কিন্তু যে সৃষ্টিকর্তার সব কিছু এত সুন্দর, এত ভালো, যে যেইটা দেখি আমি সেটাই আমার ভালো লাগে, আমি সেটারই প্রেমে পড়ে যাই। এইটা আসলে বোঝানো হচ্ছে সুন্দর জিনিসের প্রতি যে একটা সবার মোহ থাকে, সেটাই বোঝানো হচ্ছে। তাই বারিশ দেশে গানে বলেছে আমি যার তার প্রেমে পড়ি বলে লোকে আমারে বলে চরিত্রহীন। তো যাক ভাইয়া, আমরা ক্লাসে চলে আসি এখন, আর ভালোবাসাবাসি বা টাকা পয়সার কথা বাদ দিই। তাহলে একটা মেয়েকে যদি আমরা বললাম দুইটা ছেলে ভালোবাসে, তাহলে মেয়েটা সেই ছেলেটাকে ভালোবাসবে যে ছেলেটার ভালোবাসা বেশি থাকবে মেয়েটার প্রতি। এখানেও তাই, এখানে দুইটা ক্যাটায়ন আছে, দেখো এই যে দুইটা, একটা সোডিয়াম আয়ন, একটা হাইড্রোজেন আয়ন। তাহলে এখন কোন ক্যাটায়নটা এই ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হবে? অবশ্যই ক্যাথোডের প্রতি যে ক্যাটায়নের ভালোবাসা বেশি থাকবে সেই আকৃষ্ট হবে। কথা ঠিক না? কথার মধ্যে কোনো ভেজাল আছে? যে ক্যাটায়নটা
ক্যাথোড কর্তৃক বেশি আকৃষ্ট হবে। ক্যাথোডের প্রতি যে ক্যাটায়নের ভালোবাসা বেশি থাকবে সেই আগে আকৃষ্ট হবে। তাহলে কার প্রতি ভালোবাসা বেশি, এটার জন্য আমাদের একটা সিরিজ আছে কিন্তু ভাইয়া। দেখো তোমরা একটু সিরিজটা, তোমাদের কনসেপ্ট বুকে দেওয়া আছে, এগুলো আমরা পরে পড়বো, বুঝছো? এগুলো তোমাদের ইন্টারমিডিয়েট লাগবে না। এই যে এই বিষয়গুলো আপেক্ষিক পরিবাহিতা, তুল্য পরিবাহিতা, এগুলো ইন্টারমিডিয়েট পরীক্ষায় লাগে না, এগুলো শুধু অ্যাডমিশন টেস্টে লাগে ভাইয়া, বুঝছো? এই যে 6 নম্বর প্রশ্নটা কিন্তু করে নিবা, ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে পার্থক্য। আমি ওটা শেষে দাগাই দেবো তোমাদের কোনটা কোনটা পড়বা। আচ্ছা, যতটুকু হয়ে গেল প্রথম থেকে একটু দেখি, এগুলো একটু পড়ে ফেলবা ভাইয়া, বুঝছো? যতটুকু হয়ে গেল প্রথম থেকে একটু দেখি আমরা। হ্যাঁ, এই যে 1 নাম্বার তড়িৎ পরিবাহী ও তড়িৎ অপরিবাহী কাকে বলে, এটা পড়ে ফেলবা। 2 নাম্বার তড়িৎ পরিবাহীর শ্রেণী বিভাগ, ওকে, এটা পড়ে ফেলবা। তড়িৎ বিশ্লেষণ বলতে কি বোঝো আমাদের হয়ে গেল, এগুলো দেখবা। 4 নাম্বার 5 নাম্বার এগুলো পরে পড়বো আমরা, এগুলো তোমাদের একাডেমিক লাগে না, এগুলো অ্যাডমিশনে লাগে। 6 নাম্বারটা পড়ে ফেলবা, ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে পার্থক্য। আর 7 নাম্বারটা তো বুঝতেই পারলা, ইলেকট্রন এখানে আদান প্রদান হচ্ছে। এই তড়িৎ বিশ্লেষণের সময় কি হচ্ছে, ইলেকট্রন আদান প্রদান হচ্ছে, তাই তড়িৎ বিশ্লেষণ একটা জারণ বিজারণ প্রক্রিয়া। দেখছো ঢাকা বোর্ড 17, সিলেট বোর্ড 17, আর 2018 সালে কিন্তু সব বোর্ডের এক প্রশ্নে পরীক্ষা হয়েছিল, তখন এটা দিয়েছিল 18 সালে। এই যে 7 নাম্বারটা যে তড়িৎ বিশ্লেষণ একটা জারণ বিজারণ প্রক্রিয়া, আমরা একটু আগেই দেখলাম। আচ্ছা, আজ এত উজ্জ্বল ভাই, এত সাজুগুজু লাজুক লাজুক জুয়েল ভাই লাগছে, তাই ভাই আমার যা পরিবর্তন সবই তো আপনার অবদান, আমি তো সবকিছু ভাই আপনাকে দেখে দেখে শিখি। এই যে পেজ নাম্বার কত বলছো, পেজ নাম্বারটা হচ্ছে 483, পেজ নাম্বার 483। ওকে, তাহলে এই যে ওকে 7 নম্বরটা, 8 নম্বরটা শিল্পক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণের ব্যবহার, এগুলো পড়লেই বুঝতে পারবা তোমরা। 1 ফ্যারাড এগুলো বুঝাবো, সংজ্ঞাগুলো আমি বুঝাবো। এই যে 9, 10 এগুলো এখন তোমাদেরকে পড়তে হবে না, এগুলো বুঝাবো আমি। এই যে পেয়ে গেছি, এটা হলো অ্যানায়নের সিরিজ, তাই না? ক্যাটায়নটা, ক্যাটায়নটা কই গো, ক্যাটায়ন নাই নাকি, নাকি মিসিং হয়ে গেছে, কি ব্যাপার? সক্রিয়তা সিরিজটা ক্যাটায়নটা কই গো? এত নিচে তো অনেক নিচে আছে বোধহয়, ওই যে তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে বোধহয় দেওয়া আছে। কত নম্বর পেজ? 491 পেজে আছে না? এই যে, হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। এই যে ভাই সক্রিয়তা সিরিজ, সক্রিয়তা সিরিজ পেয়েছো? লিথিয়াম, পটাশিয়াম, বেরিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, একটা সরাবোধে তোমরা জানো, 9 10 পড়ে আসো। কে কে না, ওই যে কে কে না, কে মানে পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম। ম্যাকগাইভার, এলো যেন ফিরে, মাঝখানটা তোমাদের খুব বেশি লাগে না তো, এই জন্য দেওয়া হয়নি ভাই, বুঝছো? তোমাদের এগুলো বেশি আসবে তোমাদের 19 পড়ে। কে না, কে না কে হবে না, আগে পটাশিয়াম, কে কে না। ম্যাকগাইভার, এলো যেন ফিরে, সোনা পাবে হাই, কুলাঙ্গার হাবলু আস পেটাবে আমায়। ঠিক আছে, কে কে না, ম্যাকগাইভার, এলো যেন ফিরে, সোনা পাবে হাই, কুলাঙ্গার হাবলু আস পেটাবে আমায়। এই সিরিজটা তোমাদেরকে মনে রাখতে হবে, এগুলো কম কাজে লাগে, এই জন্য তোমাদের এই সিরিজের মধ্যে মানে সরার মধ্যে হয়তো এটা নাই। এই সিরিজের ভাইয়া যে ধাতুর অবস্থান যত উপরে সে তত বেশি সক্রিয়, অর্থাৎ সে তত বেশি ইলেকট্রন ত্যাগ করে। জানো জারণ সারণ তোমরা জানো, ইলেকট্রন ত্যাগ মানে জারণ, আর ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ। ইলেকট্রন না, তাহমিদুল ইসলাম অমি, সোডিয়াম আগে হবে না, সোডিয়াম পরে হবে, ক্যালসিয়াম আগে হবে। ওকে, সোডিয়াম পরে হবে, ওকে, পটাশিয়ামটা আগে হবে। তো প্লিজ শোনো, যে ইলেকট্রন ত্যাগকে বলি আমরা জারণ, আর ইলেকট্রন গ্রহণকে বলি আমরা বিজারণ। ইলেকট্রন ত্যাগের যে প্রবণতা তাকে বলা হয় জারণ বিভব, মাথায় থাকে যেন। ইলেকট্রন ত্যাগের যে প্রবণতা তাকে বলি আমরা জারণ বিভব। আর কোন তড়িৎদ্বারের ইলেকট্রন গ্রহণের যে প্রবণতা তাকে বলি আমরা বিজারণ বিভব, মাথায় থাকে যেন। ইলেকট্রন ত্যাগের যে প্রবণতা
তাকে বলি আমরা জারণ বিভব, আর ইলেকট্রন গ্রহণের যে প্রবণতা তাকে বলি আমরা বিজারণ বিভব। তো যে যত উপরে আছে তার ইলেকট্রন ত্যাগের টেন্ডেন্সি তত বেশি, অর্থাৎ জারণ বিভব তত বেশি, আর যে যত নিচে আছে তার জারণ বিভব তত কম, অর্থাৎ বিজারণ বিভব তত বেশি। কথাটা ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টে জানাও। এই সিরিজের না ফারিয়া কে না কে না হবে, কে না কে নয়, কে না, পটাশিয়াম তারপর ক্যালসিয়াম। যে ধাতু যত উপরে আছে তার ইলেকট্রন ত্যাগের টেন্ডেন্সি তত বেশি, মানে জারণ বিভব তত বেশি। তাহলে যে যত নিচে আছে তার বিজারণ বিভব তত বেশি হবে। ঠিক কিনা বলো আমাকে, কথাটা বুঝতে পেরেছো কিনা? থ্যাংক ইউ। নাহিয়ান হাসান লিখেছো ক্লিয়ার, মাহাতির মোহাম্মদ লিখেছো ক্লিয়ার। আফসারা আরেকবার, আফসারা সেটা হচ্ছে যে ধাতু যত উপরে থাকবে তার ইলেকট্রন ত্যাগের টেন্ডেন্সি বেশি, মানে জারণ বিভব বেশি, আর যত নিচের দিকে যাবে তত জারণ বিভব কমবে, জারণ বিভব কমতে থাকবে, বিভব কমতে থাকবে। আর জারণ বিভব কমতে থাকা মানে কি, বিজারণ বিভব বাড়তে থাকবে। আমাকে আফসারা এবং মুক্তা খাতুন, মুক্তা একটু প্লিজ তোমরা আমাকে বলো তো ভাইয়া। সানাউল আমি আরেকবার বললাম, তোমরা আমাকে প্লিজ একটু বলো এই কথাটার অর্থ তোমরা বুঝতে পেরেছো কিনা। প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও যে এই কথার অর্থ তোমরা বুঝতে পেরেছো কিনা। একটু প্লিজ এখন বলো। অর্থাৎ সোডিয়াম এবং হাইড্রোজেন, যদি আমি বলি জারণ বিভব কার বেশি, সোডিয়ামের বেশি, অর্থাৎ ইলেকট্রন ত্যাগের টেন্ডেন্সি সোডিয়ামের বেশি, বাট ইলেকট্রন গ্রহণের টেন্ডেন্সি কার বেশি হবে, হাইড্রোজেনের বেশি হবে। আরে যার ত্যাগের টেন্ডেন্সি বেশি তার তো গ্রহণের টেন্ডেন্সি কম হবে। অর্থাৎ এই যে সিরিজের যে যত নিচে আছে তার চার্জ মুক্ত হওয়ার ক্ষমতা তত বেশি। কোন একটা ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ মুক্ত হওয়ার প্রবণতা তিনটা বিষয়ের উপর নির্ভর করে। তার মধ্যে একটা আমি বলে দিলাম সিরিজের অবস্থানের উপর। সিরিজে সেটা ক্যাটায়ন হোক আর অ্যানায়ন হোক না কেন, সিরিজে যে যত নিচে, সিরিজে যে যত নিচে সে তত আগে চার্জ মুক্ত হবে। সিরিজে যে যত নিচে সে তত আগে চার্জ মুক্ত হবে। সিরিজে যে যত নিচে সে তত আগে চার্জ মুক্ত হবে। একটু প্লিজ আমাকে বলো যে তোমরা মুখটা ক্লিয়ার লিখেছো। ওকে, থ্যাংক ইউ। তাহলে সিরিজে যে যত নিচে সে তত আগে চার্জ মুক্ত হবে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছিলাম যে ক্যাটায়নের মধ্যে সোডিয়াম এবং হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেন নিচে আছে, তাই হাইড্রোজেন আগে চার্জ মুক্ত হবে। তোমরা হয়তো বলবা ভাইয়া কেন এটা হলো, কারণ সোডিয়াম উপরে আছে মানে তার জারণ বিভব বেশি, অর্থাৎ ইলেকট্রন ত্যাগের টেন্ডেন্সি বেশি, আর হাইড্রোজেন যেহেতু নিচে আছে তার ত্যাগের টেন্ডেন্সি কম, মানে কি গ্রহণের টেন্ডেন্সি বেশি। তাই সোডিয়াম এবং হাইড্রোজেনের দুটা ক্যাটায়ন থাকলেও ক্যাথোডের প্রতি ভালোবাসা যেহেতু হাইড্রোজেনের বেশি, তাই ক্যাথোড ওকেই ভালোবাসবে। অর্থাৎ হাইড্রোজেনটা কি করবে এখানে, ক্যাথোডে তো বিজারণ, আমরা আগেই বলেছি ক্লাসের শুরুতে, অ্যানোডে জারণ আর ক্যাথোডে বিজারণ। যেহেতু ক্যাথোডে বিজারণ হয় তাহলে এখানে গ্রহণ করে হাইড্রোজেন। ওকে, তো হাইড্রোজেন তো পরমাণু অণু আকারে থাকে, তাই দুই অণু হবে। এই আমাদের ক্যাথোডে হাইড্রোজেন উৎপন্ন হয়। ঠিক আছে, ক্যাথোডে হাইড্রোজেন উৎপন্ন হয়। এবার অ্যানোড, অ্যানোড বিক্রিয়া, এখানে একটা বিষয় আছে ভাই। এবার আসি অ্যানোড বিক্রিয়া। এখানে তো দুইটা অ্যানায়ন আছে, তাহলে কোন অ্যানায়নটা আগে চার্জ মুক্ত হবে? আমরা অ্যানায়নের সিরিজটা আবার একটু দেখে আসি। আমরা অ্যানায়নের সিরিজটা ভাই এখন একটু দেখি। ওকে, অ্যানায়নের সিরিজটা এখন একটু দেখব। এই যে দেখো অ্যানায়নের সিরিজ, নাইট্রেট সালফেট, নাইট্রেট সালফেট, দেখা যায় তো না, একটু বড় করতে হবে। ওকে, নাইট্রেট সালফেট, ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড হাইড্রক্সিল। অর্থাৎ যদি নাইট্রেট সালফেট ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড হাইড্রক্সিল, এদের মধ্যে হাইড্রক্সিলটাই আগে চার্জ মুক্ত হবে।
ওকে, কারণ হাইড্রক্সিল নিচে আছে, সিরিজের যে নিচে থাকবে সে আগে চার্জ মুক্ত হবে। মাথায় থাকে যেন, সিরিজের যে নিচে থাকবে সে আগে চার্জ মুক্ত হবে। ওকে, এখন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা সিরিজটা কি দেখলাম বলতো? প্রথমে ছিল সালফেট, তাই না? তারপর ছিল নাইট্রেট, তাই তো? ও আগে নাইট্রেট পরে সালফেট ছিল, তাই না? আগে নাইট্রেট পরে সালফেট ছিল। থ্যাংক ইউ। ওকে, তাহলে আগে নাইট্রেট, তারপর সালফেট, তারপর তো খুবই সহজ, হ্যালোজেনের ক্রম, অর্থাৎ ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড আর হাইড্রক্সিল। এই হলো আমাদের অ্যানায়নের সিরিজটা, তাই না? তো আমি একটু আগেই বলেছি যে কোনো একটা ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ মুক্ত হওয়ার প্রবণতা তিনটা বিষয়ের উপর নির্ভর করে। একটা হলো সিরিজের অবস্থান, যে যত নিচে থাকবে সে তত আগে চার্জ মুক্ত হবে। ক্যাটায়নের ক্ষেত্রে এটাই হয়, যে সিরিজের নিচে থাকবে সে আগে চার্জ মুক্ত হবে। অ্যানায়নের ক্ষেত্রে একটু প্রবলেম আছে ভাইয়া, সেইটা হলো, আমি আবার তোমাদের ওই জিনিসটা একটু দেখায় নিচ্ছি। দেখো, এই যে দেখো পেজ নাম্বার, আচ্ছা দেখাচ্ছি, অনেকে পেজ নাম্বার জিজ্ঞেস করেছ, একটু দেখাই। এই যে পেয়েছি আমরা, সেইটা হলো 483 নাম্বার পেজ, তোমরা বইয়ের বের করতে পারো। 483 নাম্বার পেজ বের করে একটু। শরীফুল ভাই, থ্যাংক ইউ ভাই, অনেকদিন পর আপনাকে ক্লাসে দেখলাম আমি। ওকে, বললাম তো যে এই ক্লাসটা যদি ড্রপ দিয়ে দিয়ে ক্লাস করতে আসো, মানে একটা ক্লাস পর আরেকটা ক্লাস আসো, তাহলে ক্লাসের মাথা মোথা কিচ্ছু বুঝবা না। রেগুলার ক্লাস করতে হবে। তড়িৎ বিশ্লেষণের সময় দুটি ক্যাটায়ন উপস্থিত থাকলে কোনটি অগ্রাধিকার ভিত্তিতে বিজারিত হবে এবং দুটি অ্যানায়নের মধ্যে কোনটি অগ্রাধিকার ভিত্তিতে জারিত হবে তা নির্ভর করে তিন শর্তের উপর। একটা হলো তড়িৎ রাসায়নিক সারিতে সংশ্লিষ্ট আয়নের অবস্থান, অর্থাৎ তড়িৎ রাসায়নিক সারিতে যে আয়নের অবস্থান যত নিচে সে আয়ন তত সহজে চার্জ মুক্ত হবে, যেটা বলে দিলাম আমরা একটু আগেই। তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে ক্যাটায়ন ও অ্যানায়নের ঘনমাত্রা। তড়িৎ রাসায়নিক সারিতে কোনো আয়নের অবস্থানের অগ্রাধিকারের ভিত্তিতে ওই আয়নের ঘনমাত্রার প্রভাব বেশি কার্যকরী। এই যে কথাটা পেয়ে গেছি আমরা, যেটা বলতে যাচ্ছিলাম ভাইয়া। প্লিজ দেখো, ক্লোরাইড এবং হাইড্রক্সিল নিচে আছে, তাই হাইড্রক্সিলের আগে চার্জ মুক্ত হওয়ার কথা, এটা হওয়ার কথা। দেখো আমি আগে লিখছি, OH অ্যানোড জারণ সে ইলেকট্রন ত্যাগ করে অক্সিজেন তৈরি করবে, আর সাথে হচ্ছে কি ভাইয়া? পানি, তাই তো পানি তৈরি করবে। যদি আমরা সমতা করতে চাই, ওই যে ক্ষারীয় মাধ্যমে তো জানোই যতটা পানি তার দ্বিগুণ সংখ্যক OH, তাই না? দুইটা যদি দিই আমরা, তাহলে এখানে তো অক্সিজেন সমতা আবার হচ্ছে না, তাই না? এখানে 4টা দিতে হবে, ঠিকই আছে। এখানে যদি আমরা 4 দিই, তাহলে এখানে অবশ্যই 2 দিতে হবে, তাহলে হয়ে যাবে, তাই তো? তাহলে এখানে অক্সিজেনের জারণ মান কত ছিল? -2, সেখান থেকে 0 হয়ে গেছে। -2 না এখানে, তাহলে -2 থেকে 0 হয়ে গেছে। কত কমছে? 4, ঠিকই আছে তো? ঠিক আছে, 4টা। আচ্ছা, তাহলে 2টার ক্ষেত্রে 4টা আছে, তাই না? তাহলে 4 মোল অক্সিজেন হবে, ঠিক আছে। প্লিজ দেখো ভাইয়া, তাহলে একটু খেয়াল করো ভাইয়া, তোমরা একটু খেয়াল করো। অক্সিজেন হচ্ছে কত? এখানে ছিল -2 ছিল, তাই না? তাহলে 0 হয়ে গেছে। তাহলে একটার জন্য আছে, একটা অক্সিজেনের জন্য এখানে 4টা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। 4টা অক্সিজেন, একটার জন্য 2, 2টার 4, ঠিক আছে। প্লিজ একটু দেখো তোমরা। আচ্ছা প্লিজ, যেটা বলছিলাম ভাই,
অক্সিজেন হওয়া উচিত, অক্সিজেন হওয়া উচিত, কিন্তু এক্ষেত্রে অক্সিজেন তখনই হবে, মাথায় থাকবা, যখন সোডিয়াম ক্লোরাইডের লঘু দ্রবণ বলবে, কথাটা যেন উল্লেখ থাকে, লঘু দ্রবণ যখন বলবে, যখন সোডিয়াম ক্লোরাইডের লঘু দ্রবণ বলবে, লঘু জলীয় দ্রবণ, কথাটা যেন মাথায় থাকে ভাইয়া, যখন তোমাদের বলা হবে সোডিয়াম ক্লোরাইডের লঘু জলীয় দ্রবণ, তখন আমাদের অ্যানোডে অক্সিজেন উৎপন্ন, কারণ লঘু দ্রবণ যখন হবে তখন হাইড্রোক্সিলের ঘনমাত্রা অনেক বেশি থাকে। বাট গাঢ় দ্রবণ যদি বলে, গাঢ় অথবা শুধু জলীয় দ্রবণ বলে, সেক্ষেত্রে ওএইচ আকৃষ্ট না হয়ে ক্লোরাইড আকৃষ্ট হবে। বলবে কেন ভাইয়া? কারণ ক্লোরাইডটা ওএইচ এর নিচে হলেও তোমরা জানো জলীয় দ্রবণ থেকে যখন হাইড্রোক্সিল আয়নিত হয় তার ঘনমাত্রা হয় 10⁻⁷। কে মনে নাই? ফার্স্ট পেপারে 4র্থ অধ্যায় পড়েছ, 1 মোল পানি আয়নিত হয়ে যত মোল হাইড্রোজেন আয়ন তৈরি করে তত মোলই হাইড্রোক্সিল তৈরি করে, অর্থাৎ হাইড্রোজেন আয়ন তৈরি হয় কতটুকু? 10⁻⁷, হাইড্রোক্সিলও 10⁻⁷। তার মানে আমার ওএইচ এর ঘনমাত্রা হচ্ছে 10⁻⁷, বাট দেখা যায় ক্লোরাইডের ঘনমাত্রা তার চেয়ে অনেক বেশি থাকে। তাই মাথায় থাকে যেন এই তিনটার সাথে যদি ওএইচ থাকে এবং লঘু দ্রবণ কথা যদি উল্লেখ করে, কি উল্লেখ করে? লঘু দ্রবণ, তখন এটা হবে। লঘু দ্রবণ মানে বুঝতেই পারছো এর পরিমাণটা খুবই কম আছে। লঘু দ্রবণ কাকে বলি আমরা? যেখানে দ্রাবকের চেয়ে দ্রবের পরিমাণ খুবই কম। বাট লঘু দ্রবণ যদি উল্লেখ না করে তাহলে কিন্তু ক্লোরাইড আকৃষ্ট হবে, কারণ তার ঘনমাত্রাটা অনেক বেশি থাকে। আর একটু আগে আমরা দেখলাম যে সিরিজের অবস্থানের চেয়ে ঘনমাত্রার প্রভাবটা বেশি পরিলক্ষিত হয়, এই জন্য এটা আকৃষ্ট হবে। এই দুই পাবলিকের সাথে যদি ওএইচ থাকে তাহলে সবসময় ওএইচ আকৃষ্ট হবে, কারণ এরা অনেক উপরে, তো অনেক উপরে, একদম উপরের দিকে, তাই ঘনমাত্রা দিয়ে তারা থাপায় না। তাহলে এখানে ক্লোরাইডটা কি করবে? ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন তৈরি করবে। এই যে হয়ে গেল। তাহলে মাথায় থাকে যেন ভাইয়া তোমাদের, সোডিয়াম ক্লোরাইডের লঘু দ্রবণ যখন বলবে তখন অ্যানোডে উৎপন্ন হবে অক্সিজেন, আর যখন আমাদেরকে বলবে শুধু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ বা গাঢ় দ্রবণ তখন অ্যানোডে ক্লোরিন উৎপন্ন হবে, কারণ ক্লোরাইডের চেয়ে ওএইচ নিচে হলেও এর ঘনমাত্রাটা বেশি থাকে। কেন বেশি থাকে? কারণ এর ঘনমাত্রা খুব কম, আমরা জানি 10⁻⁷, কিন্তু লঘু দ্রবণ যখন বলবে তখন এর ঘনমাত্রা তো খুবই কম হবে, কারণ লঘু দ্রবণ তো তাকেই বলি যেখানে দ্রাবকের চেয়ে দ্রবের পরিমাণটা অনেক কম থাকে। প্লিজ আমাকে কমেন্টে একটু জানাও এই দুইটা জিনিস বুঝতে পেরেছো কিনা। যখন লঘু দ্রবণ কথাটা উল্লেখ থাকবে তখন বুঝতে হবে যে এর পরিমাণটা খুব কম আছে, তাই ওএইচ যেহেতু নিচে আছে তাই আকৃষ্ট হবে। আর যদি আমাদের গাঢ় দ্রবণ বা শুধু জলীয় দ্রবণ বলে তাহলে এক্ষেত্রে অবশ্যই ক্লোরাইড আকৃষ্ট হয়ে ক্লোরিন তৈরি করবে। আচ্ছা, প্লিজ একটু আমাকে কমেন্টে জানাও তোমরা ক্লিয়ার কিনা। আর কথা লিখেছো ক্লিয়ার, ফারিয়া রায় বুঝেছি ভাইয়া, নাহিদ রেজা ক্লিয়ার, পূর্ণিমা হক একদম ক্লিয়ার, ফরিদুজ্জামান ক্লিয়ার ভাই একদম, সাইফুল ইসলাম ক্লিয়ার, জিনাত হালিমা ক্লিয়ার, ওকে ওকে, থ্যাংক ইউ। আশিকুজ্জামান ক্লিয়ার। তাহলে লঘু দ্রবণ উল্লেখ করলেই সেটা তোমরা বলবা যে ওএইচ অক্সিজেন, ওকে। তাহলে আমরা সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে যখন বিদ্যুৎ চালনা করি, ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন, অ্যানোডে উৎপন্ন হবে ক্লোরাইড, উৎপন্ন হয়ে গেল। আর অবশিষ্ট যে দুটো আয়ন আছে সোডিয়াম আয়ন আর ওএইচ আয়ন মিলে তৈরি হয় সোডিয়াম হাইড্রোক্সাইড। কি ঠিক আছে? সোডিয়াম আয়ন আর ওএইচ। এভাবেই কিন্তু তোমাদের 9-10-এ পড়ছো। ব্রাইন কাকে বলেছিল না 9-10-এ? ব্রাইন সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণকে বলা হয় ব্রাইন, জলীয় দ্রবণ না, সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ, সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণকে বলা হয় ব্রাইন। এভাবে আমরা ব্রাইন থেকে হাইড্রোজেন তৈরি করতে পারি, ব্রাইন থেকে ক্লোরিন তৈরি করতে পারি, ব্রাইন থেকে কস্টিক সোডা তৈরি করতে পারি। সেম, কারণ হাইড্রোজেন তৈরি করতে বললেও তিনটাই তৈরি হবে, ক্লোরিন তৈরি করতে বললেও তিনটাই তৈরি হবে, সোডা হাইড্রোজেন তৈরি করতে বললেও তিনটাই তৈরি হবে। এভাবে আমরা ব্রাইন অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করতে পারি বা ক্লোরিন তৈরি করতে পারি। ক্লিয়ার কিনা দেখি? আচ্ছা, আমি আরেকবার বললাম তো ভাইয়া, এখন বুঝতে পারলা কিনা দেখো দেখি, যে ক্যাথোডে ক্লোরিন, অ্যানোডে আকৃষ্ট হওয়ার কথা ছিল ওএইচ, কিন্তু লঘু দ্রবণ উল্লেখ থাকলে শুধুমাত্র ওএইচ আকৃষ্ট অক্সিজেন তৈরি করবে, অন্যথায় ক্লোরিন তৈরি হবে। ওকে, এইবার এই এমসিকিউটা প্রায় জায়গায় এসছে, ভাইয়া। সেটা হলো সোডিয়াম ক্লোরাইডের
সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ চালনা করলে নিচের কোনটি উৎপন্ন হয় না? সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ চালনা করলে নিচের কোনটি উৎপন্ন হয় না? এ নাম্বার সোডিয়াম, বি নাম্বার হাইড্রোজেন, সি নাম্বার ক্লোরিন, ডি নাম্বার সোডিয়াম হাইড্রোক্সাইড। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ চালনা করলে নিচের কোনটি উৎপন্ন হয় না? এইটা অনেকবার অনেক জায়গায় পরীক্ষাতে এই কোশ্চেনটা দিয়েছে। হাবিবুর রহমান লিখেছো এ, তানবীর কবির লিখেছো এ, শাকি লিখেছো এ, সুদীপ্ত সরকার তন্ময় লিখেছো এ, ফাহমিদা লিখেছো ডি। কেন ভাইয়া ডি তো উৎপন্ন দেখতেই পাচ্ছ তোমরা এখানে। আচ্ছা, আফরিন এ, শাহরিয়ার ইসলাম এ, আর অর্পণ এ, আনিকা তাবাস্তম অনকোনা এ, সাইফুল ইসলাম এ, উত্তম দত্ত এ, হৃদয় কর্মকার এ, ফারিয়ার। থ্যাংক ইউ, সবাই এ লিখেছ, থ্যাংক ইউ। সোডিয়াম উৎপন্ন হয় না, সোডিয়াম উৎপন্নের কথা ছিল, কিন্তু যেহেতু হাইড্রোজেন আয়নের ইলেকট্রন গ্রহণের টেন্ডেন্সি সোডিয়ামের চেয়ে বেশি, তাই এটার পরিবর্তে এইটা উৎপন্ন হয়। ক্লিয়ার কিনা বলো? তাহলে একইভাবে আমরা আর একটা করে আজকে ছেড়ে দিব, তারপর আরো কিছু বিষয় আছে ভাইয়া, আমাদের তো এটার অঙ্ক আছে। ওকে, কপার সালফেটের জলীয় দ্রবণে যখন বিদ্যুৎ চালনা করব আমরা, তখন কি হবে? কপার আয়ন আর কি ভাইয়া এখানে সালফেট আয়ন, আর পানি আয়নিত কি তৈরি করবে? হাইড্রোজেন আয়ন আর হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। প্রথমে চলে যাই আমরা ক্যাথোড বিক্রিয়া। ক্যাথোড ক্যাটনের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, যেটা সিরিজ সেখান থেকে হুবু করে ফেলবা। কপার আর হাইড্রোজেনের মধ্যে কপার নিচে আছে, কিন্তু এবার কপার কিন্তু নিচে আছে হাইড্রোজেনের, তাই কপার আকৃষ্ট হবে, দুটা ইলেকট্রন গ্রহণ করবে, করে ধাতব কপার রূপে সঞ্চিত হয়ে যাবে, ক্যাথোডে বিজারণ হয় আমরা জানি। এবার অ্যানোড, বুঝতেই পারছো তোমরা যে সালফেট আর ওএইচ আছে, বুঝতেই পারছো ভাইয়া এখানে কে আকৃষ্ট হবে? ওএইচ আকৃষ্ট হবে। কে আকৃষ্ট হবে এখানে? ওএইচ, অর্থাৎ ওএইচ সে ইলেকট্রন ত্যাগ করে অক্সিজেন তৈরি করবে, তাই না? তার মানে এক অণুর জন্য সেখানে দুটা হয়, তাহলে দুই অণুর জন্য চারটা হবে, ঠিক আছে? এই তো প্লাস 2 মোল, এই যে এটা হয়ে গেল। ক্যাথোডে কপার, কেন কপার এবং হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেনটা নিচে আসে, আর সালফেটের সাথে ওএইচ থাকলে তোমার কোনো মাত্রা দেখার কোনো দরকার নেই, কারণ সালফেট অনেক উপরের দিকে আছে, ওএইচ একদম সিরিজের নিচে আছে, তাই ওএইচ আকৃষ্ট হবে। ওএইচ আকৃষ্ট অক্সিজেন তৈরি করলো, আর অ্যানোডে তৈরি হলো, ক্যাথোডে তৈরি হলো কপার। ঠিক আছে? আরো এখন আমাদের শেষ হয়নি, কিন্তু কোন একটা ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ মুক্ত আর প্রবণতা 3টা বিষয়ের উপর নির্ভর করে, কেবল 2টা বিষয় দেখেছি, আরো আছে, এগুলো আমরা আগামী পর্বে দেখব। তাহলে আজকে তোমরা কি করবা? এই যে যেগুলো পড়তে বললাম এগুলো একটু পড়বা, সামনের দিন আরো মজা। আজকে তো শুরু করলাম ভাই, সিরিজটা দেখবা। যদি রুমে মনে হয়, সবগুলো হয়তো পারবা না যেহেতু ক্লাস এখনো শেষ হয়নি, যদি মনে হয় ভাইয়া তোমাদের এই যে একটু করবা যে তড়িৎ বিশ্লেষ্য ক্যাথোডে কি উৎপন্ন হয়, অ্যানোডে কি উৎপন্ন হয়, একটু দেখবা। আমি আশাবাদী তোমরা অনেকগুলোই পারবা না, সেগুলো আমরা সামনে ক্লাসে আলোচনা করব। ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের সূত্র আছে, এগুলো আমরা আলোচনা করব, এগুলো সব দেখব। এগুলো একটাও হয় নাই, এগুলা এই যে 17 নাম্বারটা হয়ে গেছে। ব্রাইন কি? ব্রাইন থেকে কষ্টের সোডা উৎপাদন। তারপর ব্লিস্টার কপার মানে অবিশুদ্ধ কপার, এই অবিশুদ্ধ কপার থেকে কিভাবে আমরা বিশুদ্ধ কপার। আচ্ছা, এটা হয়নি 18 নম্বরটা পারবা না এখন তোমরা, 18 নম্বরটা দেখা দরকার নাই, শুধুমাত্র এইটা দেখবা।
17 নাম্বার। আজকে আমরা যা পড়লাম এগুলো সবই কিন্তু এমসিকিউ এর জন্য, বুঝছো? বেসিক জিনিস, শুধুমাত্র প্রাথমিক বেসিক জিনিসগুলো জানলাম। মূল ক্লাসটা হবে আমাদের আগামী পর্বে, তো অবশ্যই আগামী ক্লাসটা তোমরা করবা, না হলে কিন্তু বিশাল মিস হয়ে যাবে। তাহলে ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।